জি 24 ঘন্টায় স্বাগত। জ্যাক অলিবল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি শুভদীপ। শুরু করছি 3:03 খবর। আপনাদের সঙ্গে আমি শুভদীপ। যে খবর জানাবো, দিল্লিতে 5 জঙ্গি গ্রেপ্তার এবং তাদের সঙ্গে পাকিস্তান যোগ উঠে এসেছে, জানাবো ডিটেলে। আর আমি যে খবরের দিকে নজর রাখবো, ইতিমধ্যেই পানি ট্যাঙ্কি হয়ে নেপাল থেকে ফিরছেন পর্যটকরা, সেই ছবি সরেজমিনে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। আর আমি সব্যসাচী শুরুতেই যে খবরে চোখ রাখবো, নেপালের কুর্সি থেকে তা নিয়ে এখনো পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব রয়ে গিয়েছে। যেমন গতকাল পর্যন্ত সুশীলা কার্কির নাম ছিল, কিন্তু এইবারে উঠে এলো কুলমান ঘিসিংয়ের নাম। সুশীলা কার্কিকে নিয়ে একটা জল্পনা রয়েছে এবং কুলমানি প্রস্তাব জেনজির কাছে নিয়ে যান যে তিনি কুর্সিতে বসতে চান। হামি নেপালের সঙ্গে তিনি একটা বৈঠকও করেন এবং এই জায়গায় দাঁড়িয়ে কুলমান ঘিসিং, যিনি নেপাল ইলেকট্রিসিটি অথরিটির আগে দায়িত্বে ছিলেন, এই কুলমানকে নিয়ে এখন একটা জল্পনা শুরু হয়েছে। একটা বিষয় সামনে এসেছে, যেখানে জেনজিরা প্রথমে যান বালেন্দ্র শাহর কাছে, তিনি এই প্রস্তাব নাকচ করে দেন। তারপর সুশীলা কার্কে প্রাথমিকভাবে এই প্রস্তাব মেনে নিয়েছিলেন বলে জানা গিয়েছে। তারপরে আবার ঘিসিংয়ের নাম। কি আপডেট পিয়ালির কাছ থেকে জানেন পিয়ালি? একেবারে দেখো, গতকাল বিকেলের পর থেকে একটা ক্ল্যারিটি এসেছিল যে জেনজির যে সমর্থন করছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সুশীলা কার্কে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান মুখ হতে চলেছেন বলে মোটামুটি কালকে পর্যন্ত, আজকে সকালবেলা পর্যন্ত এই ক্ল্যারিটিটা ছিল। কিন্তু কিছুক্ষণ আগে জেনজির তরফ থেকেও যে বিবৃতি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন সোর্স মারফতও তারা যেটা জানাচ্ছে, তারা নিজেরাই কিন্তু সুশীলা কার্কের নামটা তারা খারিজ করে দিয়েছে। এ জায়গায় দাঁড়িয়ে তারা দুটো বক্তব্য তাদের রয়েছে। প্রথমত তাদের বক্তব্য যে একাধিক নাম নিয়ে আলোচনা হয়। তাদের প্রথম পছন্দের তালিকাতেই ছিল বালেন্দ্র শাহ, কিন্তু তিনি প্রস্তাবে রাজি হননি। তারপর ভার্চুয়াল মিটিং হয়, সেখানে একাধিক পক্ষ ছিল, সেখানে একাধিক নাম আলোচনা হয়। তার মধ্যে সুশীলা কার্কের নাম নিয়ে আলোচনা হয়েছে, তার সঙ্গে সঙ্গে আরও একজন ফর্মার জাস্টিসের নাম নিয়ে আলোচনা হয়। ইতিবাচক আলোচনা হয়েছিল, কিন্তু নেপালের যে সংবিধান রয়েছে সেই সংবিধান অনুযায়ী কোনো এক্স জাস্টিস বা কোনো ফর্মার জাস্টিস তারা কিন্তু ইন্টারিম কোনো গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হতে পারবে না। ফলে এক্ষেত্রেও তিনি এলিজিবল নয়। পাশাপাশি তার বয়সও 70 হয়ে গেছে। এই জায়গা থেকে তারা তার নাম খারিজ করে এবার যে নামটিকে সামনে এনেছে এবং যে সমর্থন জানাচ্ছেন তিনি হচ্ছেন কুলমান শাহ। এই কুলমান শাহ এবং গোটা নেপালে পরিচিত হতে ইলেকট্রিসিটি ম্যান হিসাবে, তার কারণ 2016 সালে তিনি নেপালের যে ইলেকট্রিসিটি বোর্ড রয়েছে তার দায়িত্ব নিয়েছিলেন এবং তার ম্যানেজিং ডিরেক্টর তিনি ছিলেন এবং প্রায় 18 ঘন্টা সেখানে ইলেকট্রিসিটি থাকতো না, সেই সমস্যার তিনি সমাধান করেছিলেন। ফলে সাধারণ মানুষেরও একটা সমর্থন রয়েছে। এই জায়গা থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে জেনজি তারা কিন্তু তার নামটাকে সামনে রেখে এগোতে চাইছে। তবে একটা বিষয়, মোটামুটি যতক্ষণ না পর্যন্ত এই নামে শিলমোহর পড়ছে, তার কারণ শুধুমাত্র জেনজি নয়, আরও বিভিন্ন পক্ষ রয়েছে এবং সেটা সমর্থিত হওয়ার পরেই কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট একেবারে গঠন হতে পারে এবং ইন্টারিম গভর্নমেন্টে খুব স্বাভাবিকভাবে জেনজির তাদের যে প্রতিনিধি দল রিপ্রেজেন্টেশন সেটাও থাকবে এবং জেনজি আর তরফ থেকে সর্বশেষ যে বিবৃতি দেওয়া হচ্ছে, তারা যেটা বলছে, তারা যে একেবারে দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন তৈরি করেছিল এবং সেটা সাফল্য পেয়েছে এবং সেই আন্দোলন শেষ হবে একটা অন্তর্বর্তী সরকার গঠন হবার পর এবং সেখানেও তারা শর্ত বেঁধে দিয়েছে যেই অন্তর্বর্তী সরকার গঠন হোক এবং সেই সরকারের একেবারে 6 মাস থেকে 12 মাসের মধ্যে নির্বাচন করতে হবে। ফলে এই জায়গা থেকে সুশীলা কার্কির নাম নিয়ে আলোচনা হচ্ছিল, ইতিবাচক আলোচনা হয়েছিল, কিন্তু এখন তার নাম বাতিল, নতুন নাম এসছেন কুলমান ঘিসিং এবং সেই নামকে সামনে রেখেই এগাতে চাইছে। অনেক ধন্যবাদ পিয়া। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, যে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি অঞ্চল, অর্থাৎ উত্তরবঙ্গের সঙ্গে যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত শেয়ারিংয়ের সঙ্গে কোনো সমস্যা হচ্ছে কিনা গত 24 ঘন্টা ধরে কড়া নিরাপত্তা রাখা হয়েছে, কারণ সেখান দিয়ে প্রচুর মানুষ আসা যাওয়া করছেন। যেমনটা আপনাদের গতকালও আমরা দেখিয়েছি, পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছেন, সেখান থেকে পর্যটক যারা নেপালে ছিলেন, ঘুরতে গিয়েছিলেন এই পুজোর মরশুমে, সেই সময় তারাও কিন্তু সেখানে আটকে পড়েন, তারাও ফিরছেন। জি 24 ঘন্টার পর্দায় সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি একেবারে গ্রাউন্ড জিরো থেকে। नेपाल में काम करते हो? जी मैडम।
क्या करते थे? टंकी में रहते हैं। मतलब यहाँ से सामान लेके जाते हैं? नहीं, टंकी पेट्रोल गाड़ी में रहते अच्छा, हैं। पेट्रोल गाड़ी में। हाँ, क्या जब सिचुएशन होता है तब क्या होती है? वहाँ पे जैसे तोड़ फाड़ कर रहा था तो हम लोग गाड़ी साइड में लगा के जैसे बैठ गए हैं, गाड़ी वाड़ी जला रहा था। बस एक दिन खाना भी नहीं खा पाए, तो वही हुआ। फिर बोला क्या यहाँ पे गाड़ी आने रात में जैसे कारपुर हट गया तो हम लोग यहाँ गाड़ी आने बॉर्डर के साइड लगा दिए। फॉर्म में आधार कार्ड का फोटो मंगाया, बोला इधर से जाने दे देगा, तो फिर इधर से जाए बोला बस पकड़ के चल जाए। कहाँ पे हम लोग का अररिया जिला है। अभी क्या फिर से वहाँ पे काम पे जाने? अभी तो नहीं जाएंगे जब तक सही नहीं होगा तब तक नहीं जाएंगे काम पे भी। পরিস্থিতি মানে কোনো লোকজন চলাফেরা করতেছে না, আর আর্মি এখন কারফিউ লাগিয়েছে। হ্যাঁ, কোনো রকম করে ছোটো মোটোতে করে আসলাম আর কি আমি। अभी वहाँ मुझे खाने पीने का तकलीफ हुआ तो मैं उनके पास जाने को चाहता हूँ। मैं हैंडीकैप हूँ, यहाँ जाने नहीं दिया जा रहा। मेरे पास नेपाल की आईडी है। मैं जी আর যেদিকে আমরা নজর রাখছিলাম যে পানি ট্যাঙ্কি সীমান্ত দিয়ে ফিরছেন অনেকে, আর তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ছবি আমাদের হাতে এসছে, ঠিক যেন বাংলাদেশের অ্যাকশন রিপ্লে বলা যেতে পারে। আমরা দেখেছিলাম বাংলাদেশে ঠিক যেভাবে ক্ষমতা দখলের পর সেখানকার যারা ছাত্র যুব সংগঠন ছিল তারা নিজেদের মধ্যে বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন, নেপালের ক্ষেত্রেও জেনজেড অর্থাৎ যাদেরকে জেনজেড বলা হচ্ছে, যারা এই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত, তারা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। জি 24 ঘন্টার পর্দায় সে এক্সক্লুসিভ ছবি আপনাদের দেখাচ্ছি। কোনো কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে মতানৈক্য তৈরি হয় এবং সেই মতানৈক্যের কারণে তারা কিন্তু নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। দেখুন সেই ছবি। একেবারে প্রকাশ্য রাস্তায় একে অপরকে ফেলে মারধর দেখতে পাচ্ছেন। জেনজির মধ্যে নিজেদের মধ্যে সংঘাত। এতদিন ছিল সরকার বিরোধী, আর এবার নিজেরাই সংঘাতে জড়িয়ে পড়লেন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, নেপালের প্রকাশ্য রাস্তায় নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়লেন জেনজেড, যারা নিজেদেরকে দাবি করছেন, অর্থাৎ নেপালে গণ অভ্যুত্থানের কারিগর যারা, তারা নিজেদের মধ্যে কোনো বিষয় নিয়ে সংঘাতে জড়িয়ে পড়েছেন। দেখুন, একেবারে রক্তক্ষয়ী সংগ্রাম বলতে পারেন। একে অপরকে রাস্তায় ফেলে মারছেন। দেখুন সেই ছবি। জঙ্গির সঙ্গে মিলল পাকিস্তান যোগ। একটা সন্ত্রাসবাদী নেটওয়ার্কের অংশ হিসেবে এরা ভারতের বুকে সন্ত্রাসবাদী কার্যকলাপ করছিল। আজ 9/11, আজ থেকে 24 বছর আগে এই দিনেই আমেরিকায় বিশাল সন্ত্রাসবাদী হামলায় ধ্বংস হয়েছিল টুইন টাওয়ার। সেই হামলার 24 বছরের বর্ষপূর্তিতে ভারতের বুকে বিশাল সন্ত্রাসবাদী চক্রান্তকে ব্যর্থ করল দিল্লি পুলিশ। 5 জন সন্ত্রাসবাদী গ্রেপ্তার, আর এই ধৃত সন্ত্রাসবাদীরা একটি কোম্পানি হিসেবে কাজ করছিল। জালে এই সন্ত্রাসবাদী কোম্পানির সিও দানিশ শেখ, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। ঠিক কি লক্ষ্য ছিল, কি পরিকল্পনা ছিল, এটাই দিল্লি পুলিশের এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। এই 5 জনকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পাকিস্তানি যোগ মিলেছে এই 5 জঙ্গির। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই যে 5 সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ, তাদের সম্পর্কে? দেখো, যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে তারা বড়সড় কোনো বিস্ফোরণের ছক কষছিল, এবং যেদিন আমি তোমার সঙ্গে কথা বলছি সেদিন মনে রাখতে হবে 11ই সেপ্টেম্বর, অর্থাৎ 9/11। আজকেও কিন্তু 9/11। জঙ্গি ছক একেবারে বানচাল করে দিয়েছে দিল্লি পুলিশ। তারা দিল্লি থেকে কয়েকজনকে গ্রেফতার করেছে এবং আরও 3টি রাজ্য থেকে 3 জনকে, অর্থাৎ মোট 5 জনের মধ্যে দিল্লির দক্ষিণ দিল্লি থেকে 2 জনকে গ্রেফতার করা হয়েছে এবং 5 জনকে মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ এবং রাঁচি থেকে গ্রেফতার করা হয়েছে। আর এই রাঁচি থেকে যাকে গ্রেফতার করা হয়েছে তিনি এই পুরো চক্রের মাস্টার মাইন্ড।
যে খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত তা রীতিমতো চমকে দেওয়ার মতো, তা হলো আইইডি তৈরির যে বিস্ফোরক আইইডি, সেই আইইডি তৈরির বিভিন্ন রকম একেবারে মাল মশলা সরঞ্জাম, তার যা কিছু মেটেরিয়ালস সেগুলো কিন্তু তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে রিভলভার, উদ্ধার হয়েছে কার্তুজ, ল্যাপটপ, মোবাইল, প্রচুর সরঞ্জাম উদ্ধার হয়েছে। এবং সবথেকে বড় কথা, এই 5 জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গিয়েছে, তারা যোগাযোগ রেখে চলেছে, একেবারে যোগাযোগ রেখে চলতো পাকিস্তানি কোনো হ্যান্ডেলারের সাথে। এবং পাকিস্তানি হ্যান্ডেলার কে সেই পাকিস্তানে বসে ভারতের ভেতরে এরকম জঙ্গি যে নেটওয়ার্ক সেটা চালাচ্ছিল, তার সন্ধান শুরু হয়ে গিয়েছে। এবং গোয়েন্দারা যেটা জানাচ্ছেন যে প্রথমে দিল্লি থেকে 2 জনকে গ্রেফতার করা হয় দক্ষিণ দিল্লির একটি এলাকা থেকে, তারপর তাদের জিজ্ঞাসাবাদ করে একটি র্যাকেটের খবর জানা যায় এবং সেটির থেকে তল্লাশি করে জানা যায় যে ভারতে রাঁচির একটি জায়গায় বসে এক ব্যক্তি, তার নাম দানিশ, সেই দানিশ পুরো বিষয়টিকে কিন্তু চালাতো। এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই জানা গিয়েছে যে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখত এবং সেইখান থেকেই কিন্তু তারা পুরোপুরি ভারতের বিভিন্ন জায়গায় যে জঙ্গি আক্রমণ করার, এবং তোমাকে জানিয়ে রাখি যে ধর্মীয় বিষয়গুলিকে নিয়ে তারা ছড়ানোর বিষয়ে তারা কিন্তু ছক কষছিল। অর্থাৎ বিভিন্ন জায়গায় যদি একটা উত্তেজনা তৈরি করা যায়, তাহলে ভারত অনেকটাই নাস্তানাবুদ হবে, ভারতের সরকার অনেকটাই নাস্তানাবুদ হবে এবং জঙ্গিদের উদ্দেশ্য সফল হবে, এমনটাই কিন্তু যেটা জানা যাচ্ছে। যেটা পুলিশ সূত্রে খবর, তাদের কাছ থেকে পিস্তল, কার্তুজ এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কপার শিট, বল বিয়ারিং, তার, সার্কিট, ল্যাপটপ, মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করা গিয়েছে। এবং যার কথা আমি বলছিলাম যে দানিশ, সেই দানিশ কিন্তু একেবারে তাকে দীর্ঘদিন ধরে নজরে ছিল। এবং রাজীব, এই 5 জনের সঙ্গে আরও কেউ রয়েছে কিনা এখনো পর্যন্ত আড়ালে, সেটাও খুঁজে দেখবে দিল্লি পুলিশ, নজর থাকবে সেদিকে। রাজীব, ধন্যবাদ। নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন, পরেশ অধিকারী সহ 21 জনের বিরুদ্ধে চার্জ গঠন হলো, অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধেও চার্জ গঠন করা হলো এখনো পর্যন্ত এই জানা গেছে। এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন করা হয়েছে, যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের যেমন নাম রয়েছে তেমনি পরেশ অধিকারীর নাম রয়েছে। এবং পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী টাকা দিয়ে বেআইনি চাকরি করার জন্য তার চাকরিও গিয়েছে, তার নামও এই চার্জ মধ্যে রয়েছে। এখনও পর্যন্ত জানা গেছে মোট 21 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। এবং নিয়োগ দুর্নীতি নিয়ে নানা রকম রাজনৈতিক চাপানোতর চলছে। পার্থ চট্টোপাধ্যায়ের তরফে জামিনের আবেদনও করা হয়েছে, যদিও জামিনের বিরোধিতা করা হচ্ছে তদন্তকারী দলের তরফে। সেই জায়গায় দাঁড়িয়ে তদন্তকারী দলের তরফে বারবার একই দাবি করা হচ্ছে যে তদন্ত যেহেতু চলছে এবং একের পর এক নাম সামনে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন এই মুহূর্তে হবে না। ঠিক এর আগেই তারপরে আমরা দেখলাম যে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন করা হলো, যেখানে একাধিক ব্যক্তির নাম করা হলো এবং পার্থ চট্টোপাধ্যায়কে মাস্টার মাইন্ড হিসেবে রেখে তিনি পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নাম কিন্তু এই চার্জশিটে রয়েছে। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই নিয়ে বিক্রমের কাছ থেকে জানবো। বিক্রম, দেখো, ইডির পর এবার সিবিআই, যেটা আমরা জানিয়ে রাখবো দর্শকদেরকে, যে বিগত পার্থ চট্টোপাধ্যায় সহ 21 জন অভিযুক্তের বিরুদ্ধে একাদশ এবং দ্বাদশের মামলায় এবার চার্জ গঠন শুরু হয়ে গেল সিবিআই বিশেষ আদালত। সম্প্রতি সিবিআইয়ের তরফ থেকে একটি চার্জশিট জমা দেওয়া হয় এই একাদশ এবং দ্বাদশের মামলায়, যেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী, তার মেয়ে অঙ্কিতা অধিকারী সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল। মোট 26 জনের বিরুদ্ধে এই চার্জশিট দেওয়া হয়েছিল। তারপরেই কিন্তু আদালতের তরফ থেকে আজকে দিনটা চার্জ গঠনের জন্য নির্ধারিত করা হয়েছিল। আজকে মূলত পার্থ চট্টোপাধ্যায় তাকে ভার্চুয়ালি হাজির করা হয়েছিল এবং অন্যান্য অভিযুক্তদের হাজির করা হয়েছিল। সেখানে বিচারকের তরফ থেকে যখন তার বিরুদ্ধে চার্জ শোনানো হয় পার্থ চট্টোপাধ্যায় তার বক্তব্য যে তিনি এই ঘটনায় সম্পূর্ণভাবে নির্দোষ, প্রায় 3.5 বছর ধরে তিনি জেলে আছেন, তাকে কোনো কিছু বলতে দেওয়া হয়নি এবং গভীর চক্রান্তের শিকার। তার সঙ্গে সঙ্গে তার যেটা বক্তব্য যে সুবীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে কল্যাণ ভাই বন্দ্যোপাধ্যায়, এদের প্রত্যেকেরই নিয়োগ হয়েছে তার শিক্ষামন্ত্রী হওয়ার আগে, সেক্ষেত্রে তার কোনো রকম এক্ষেত্রে দায় নেই, এমনটাই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের তরফ থেকে বিচারকের। অনেক ধন্যবাদ বিক্রম। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নেপালের পরিস্থিতি আপনারা জানেন, সেখানে সরকার বিরোধী ক্ষোভ, দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ, সরকারের মুখোশ খুলে দেওয়ার দাবি করছেন জেনজেড। আর ঠিক এই বিষয়টিকে সামনে রেখেই এবার এই বঙ্গ অর্থাৎ এই বাংলাতেও তার আঁচ এসে পড়েছে। যেমনটা বলা হচ্ছে যে হুমায়ুন কবির, তৃণমূল কংগ্রেসের ডেবরার বিধায়ক, তিনি একইভাবে বলছেন নেপালের মতো এই দেশেও একই পরিস্থিতি হওয়া উচিত।
তিনি ফেসবুক পোস্ট করছেন, সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলছেন যারা তানাশাহি করছে তাদের মুখোশ খুলে দেওয়া উচিত এবং ফাইল খুলে দেওয়া হবে, এমনটাই দাবি করছেন হুমায়ুন কবির। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে হুমায়ুন কবির পোস্ট করছেন। নেপাল ক্রাইসিসকে সামনে রেখে ভারতেও তেমনটাই হওয়ার দাবি করছেন তৃণমূলের বিধায়ক সজল ঘোষ। বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে শোনাবো। যারা হুমায়ুন কবিরের মতন মানুষরা যারা 30%কে কেটে ভাসিয়ে দিতে চায় তারা খুব স্বাভাবিকভাবে সিরিয়া, আপনার আরো অন্যান্য যে সমস্ত ইসলামিক কান্ট্রিগুলো আছে, পাকিস্তান, সেখানে যে ধরনের পরিস্থিতি, তারা সেই ধরনের পরিস্থিতির মধ্যে থাকতে ভালোবাসেন। এটা অত্যন্ত ঘৃণার, অত্যন্ত লজ্জার। এই সমস্ত লোকের জেলের অন্তরালে থাকা উচিত, কারাগারে থাকা উচিত। এই সমস্ত লোকের সমাজে কোনো জায়গা হওয়া উচিত না। মুখ্যমন্ত্রীকে খুনের চক্রান্ত অর্জুন সিং এর। চাঞ্চল্যকর অভিযোগ ব্যারাকপুরের সাংসদের। নেপাল প্রসঙ্গ টেনে অর্জুন সিং এর মন্তব্য, আর এই অর্জুন সিং এর বিরুদ্ধেই এবার অভিযোগ তুলছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। অর্জুন সিং এর মন্তব্য ঘিরে চাপানুতো শুরু হয়েছে ইতিমধ্যেই। রক্ত ছাড়া কোনো আন্দোলন সফল হয় না, অর্জুন সিং এর এই মন্তব্য ছিল। আর তারপরেই থানায় এফআইআর দায়ের হয় অর্জুন সিং এর বিরুদ্ধে, আর এর পাল্টা দিয়েছেন অর্জুন সিং। বিনা রক্তপাতে কখনো ক্ষমতার পরিবর্তন হয় না, এবং 20 থেকে 30 বছরের ছেলেরা নেপালে যেভাবে গণহত্যা সংগঠিত করেছে, বাংলাতেও সেরকম হওয়া দরকার। অর্থাৎ প্রকারান্তরে মমতা ব্যানার্জিকে খুন করার হুমকি, চক্রান্ত, এটা আমাদের মনে হচ্ছে। আমরা ব্যারাকপুর, দমদম সমস্ত থানায় আমরা ইতিমধ্যে কমপ্লেন করেছি। আমরা আশঙ্কিত যে আমাদের জননেত্রী, আমাদের প্রাণের অধিক প্রিয় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুন করার একটা ব্যাপক পরিকল্পনা হচ্ছে। নেপাল যেটা বুঝতে পারেছে, করাপশন, চাকরি হারা মানুষ, এখানে হাজার হাজার লোকের চাকরি চলে যায়। চাকরি নেই, 1.5 কোটির উপরে পরিযায়ী শ্রমিক আছে। কতদিন বরদাস্ত করবে বাংলার যুব সমাজ? তাকে যদি জাগরণের জন্য বলেছি, কোনো ভুল কথা বলেছি, কিন্তু আমি কোনো কোথাও এই যে এফআইআর আমার নামে করেছে, আর 400 না করলে আমার মান সম্মান থাকবে না। এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, বড়তলা নাবালিকা পাচার কাণ্ডে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাচারের আগে 11 জন নাবালিকাকে উদ্ধার করা হয়। গতকাল রাতে লালবাজারের তরফে অভিযান চালানো হয়, আর এক মহিলার হেফাজত থেকে 11 জন নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। আর তারপর ওই মহিলাকে পাকড়াও করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়, আর সেখান থেকেই 7 জনকে গ্রেপ্তার পুলিশের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।